কাশফি তার ভাইয়ের জন্য কান্না করছে। আফিয়া দেওয়ান আদ্রিস দেওয়ানের কাছে গিয়ে অনুরোধ করছে তার ছেলেকে ছাড়িয়ে আনার। আজ সৌম্য নিজেকে স্থির করে নিয়েছে। শটান হয়ে বুকে হাত গুজে দাঁড়ালো সে। আফিয়া দেওয়ান আর সাদমান মির্জা যখন আদ্রিস দেওয়ানের কাছে অনুরোধ করছিল, তখনই স্বাভাবিক কণ্ঠে ভেসে আসে তার আওয়াজ। আপনার ছেলে কৈলাস মির্জাকে ছাড়িয়ে আনা সম্ভব নয়। তার শাস্তি তো আগে ভোগ করতেই হবে। মুক্ত হবার পথ নেই। সব বন্ধ করে দিয়েছি। আফিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে পেক্ষপণ করলেন সৌম্যের দিকে। তীক্ষ্ণ মেজাজ নিয়ে বলেন, এই ছেলে, তুমি কে আমাদের পারিবারিক বিষয় নাক গলানোর? দু পয়সার চাকরি, না আছে পরিবার, না আছে জন্ম পরিচয়। আমাদের দয়ায় বেঁচে আছো, আমাদের বিষয় নাক গলাতে আসবে না। বেরিয়ে যাও এখান থেকে। এস ডিভাইনের উপর আরাম করে বসেছে। আজ সৌম্যকে সে সামলাবে না, বরং উৎসাহিত করবে তার ক্ষোভটা মেটাবার। সৌম্য অতিরিক্ত ক্রোধে ফুঁসে উঠল। নিজেকে সামলানো আর হয়তো সম্ভব নয়। জন্ম পরিচয়, পরিবার সবই ছিল, কিন্তু কেড়ে নিয়েছেন আপনি আর আপনার ছেলে। বঞ্চিত করেছেন মাতৃস্নেহ থেকে। বাবার ভালোবাসা তো কপালে জোটেনি, শুধুমাত্র আপনার মতো জল্লাদ মহিলার কারণে। তাই তো উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে আপনার ছেলেকে হাজতে পাঠালাম। ড্রাগস ব্যবসা সহ যত পাপ করেছিল, যতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, সব কিছুর প্রমাণ এখন পুলিশের হাতে। নারী পাচার চক্রান্তের সাথেও যুক্ত ছিল তার দল। এত এত অপরাধের শাস্তি এখন নিশ্চিন্তে উপভোগ করুক আপনার ছেলে। এতে আমি আর আমার মায়ের আত্মা শান্তি পাবে। সবারই কৌতূহল মিশ্রিত চাহনি। সৌম্যের কথা যেন সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। কেউ কিছু ধরতে পারছে না। সৌম্যের এত সিরিয়াসলি ক্রোধ করত মেজাজে কথা হয়তো এখানে কেউ শোনেনি। নিশ্চয়ই কোনো ফাজলামি করছে না, কিন্তু মূল রহস্যটা কি সেটার জানার আগ্রহ সবার, বিশেষ করে নিতোর। আফিয়া দেওয়ানও ঠিক ধরতে পেরেও পারছে না। অজানা ভীতিতে থেমে থেমে বলল, কী সব বলছো? মাথা ঠিক আছে তো? আমরা তোমার পরিবার কেড়ে নিতে যাব কেন? আমার ছেলেকে বিনা দোষে অপরাধী প্রমাণ করার পেছনে তোমার মতলব কি? পরিষ্কার করে বলো। সমাজোরে হেসে দিল। এবারও সিরিয়াস মোডে ফেরত এসে পড়ল, লাইক সিরিয়াসলি? আপনার ছেলে নির্দোষ? হাসালেন খুব। মনে পড়ে সেই রোকসানার কথা, সেই রাতে, অন্ধকার রাতের কথা। আফিয়া দেওয়ান ভয়ে শুকনো ঢোক গেল। পরপর এক একে সব ঘটনা স্মরণ হচ্ছে তার। সাদমান মির্জা এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার কিছু বলার জন্য ঠোঁট আড়াচ্ছেন, কিন্তু কথা বের হচ্ছে না। কিছুটা চিনতে পেরেছেন হয়তো। চোখে অশ্রু সাদমান মির্জার। স্ত্রীর কারণে কতটা না অন্যায় করেছেন তিনি। বুক ভেঙে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে রোকসানার কথা স্মরণ হতেই। সবার উৎসুক চাহনি একবার পরখ করে ফের বলতে লাগলো, সবার হয়তো অনেক কৌতূহল জাগছে কি বলছি আমি এসব। কারো হয়তো মনে হতে পারে আমি পাগল হয়ে গেছি। সবার প্রশ্নের সব উত্তর এক্ষুনি দিয়ে দিচ্ছি। রোকসানা হলো আমার মায়ের নাম, বাকিটা উনিই বলুক। সাদমান মির্জার কাছে গিয়ে কান্নাগুলো গিলে নিয়ে ধরে যাওয়া গলায় পড়ল, আমাকে চিনতে পারোনি বাবা? আমি তোমার সন্তান সাইমন মির্জা। বাবা, আজ অন্তত চুপ করে থেকো না বাবা। সময় এসে সব খুলে বলো সবাইকে, প্লিজ বাবা। সাদমান মির্জা ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা ছেলে দুজনেই ইমোশনাল হয়ে পড়ল। আফিয়া দেওয়ান চুপ করে দাঁড়িয়ে রইলেন, সাথে কাশফিও। হয়তো বুঝতে পেরেছেন আজ আর মিথ্যা তলব করে লাভ হবে না। সবার সামনে আজ সত্যিটা আসবেই। কিছুক্ষণ পর নীরবতা ডিঙ্গিয়ে সাদমান মির্জা বলতে শুরু করলেন, আমার প্রথম স্ত্রী রোকসানা। আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম। নদীর তীরে একটা ছোট বাড়ি তৈরি করে দিয়েছিলাম রোকসানাকে। মাঝে মাঝে আমি সেখানে যেতাম। রোকসানার আপন বলতে তেমন কেউ ছিল না। আমাদের প্রথম সন্তান মারা যায়। তারপর রোকসানাও একটু এলোমেলো হয়ে পড়ে। আমিও অর্থের তাগিদে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু হঠাৎ করে আগমন ঘটল আফিয়ার। সে আমাকে প্রস্তাব দিল। আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। বলে তার জিত রক্ষাতে আমাকে বিয়ে করেই ছাড়লো। আমি প্রথমে চাইনি তাকে, কিন্তু কে অনেক কৌশল খাটিয়ে এক প্রকার জোর করেই আমাকে বিয়ে করেছে, ক্ষমতার দাপট দেখিয়ে।
তাই আফিয়ার ক্ষমতার দাপটে সাথে আমি পেরে উঠিনি। আফিয়া নানানভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করত। তার প্রতি ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যেতাম, ভালোবাসতে শুরু করি। আফিয়াকে শুরু থেকেই আমি দেখছি ও খুব ডেঞ্জারাস, যা বলে তাই করে ছাড়ে। ওইদিকে রোকসানা আমার আশায় পথ চেয়ে বসে থাকতো বছরের পর বছর। আফিয়ার চোখ ফাঁকি দিয়ে যাওয়ার প্রথমে সাহস পেতাম না। রাফিয়ার একের পর এক শাসন, টর্চার, ধীরে ধীরে আমার সংবিত ফিরে আসে। সব সময় তার কথা মতো চলতে হতো। যাই করি না কেন তার অনুমতি ছাড়া কিছু করা যেত না। আমি তার স্ট্যাটাসে ন্যায় বলে অপমানও করতো মাঝে মাঝে। আমি বিরক্ত হয়ে গেছিলাম, ভয়ও বলতেও পারতাম না রোকসানার কথা। থেমে গেলেন, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নিজের স্ত্রীর প্রতি। সবে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু সৌম্য সবাইকে এই মুহূর্তে কথা বলতে নিষেধ করেছে। মিহু এরিসের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। আফিয়া দাউন জোরে চেঁচিয়ে বললেন। এই সব কিছু মিথ্যে। আরও একটু ড্রামা করলেন, কিন্তু সেই নাটক এরিসের এক ধমকেই উড়ে গেল। রোশনারা বেগম হাতে খুন্তি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন সব কিছু। নিতু মায়াভরা দৃষ্টিতে তাকালো সৌম্যের দিকে। নিতুর ফ্যাকাশে মুখটা দেখে সৌম্য চোখ বন্ধ করে লম্বা একটা দম নিল। সাদমান মির্জার কাঁধে হাত রেখে বলল, এত সময় নেই, যতটুকু বলে সবার কৌতূহল দূর হবে ততটুকুই বলতে। সাদমান মির্জা আবারও বলতে শুরু করেন। আমি মাঝে মাঝে রোকসানার কাছে যেতাম, প্রতি মাসে খরচও পাঠিয়ে দিতাম। ততদিনে আফিয়া সবটা জেনে গেলেও মূলত আমিই বলে দিয়েছিলাম রোকসানাকে যেন মেনে নেয়। রোকসানাও তাকে মেনে নেবে, কিন্তু সে মানলো তো না, উল্টো আমার উপর রেগে গেল, সাথে রোকসানাকে প্রাণে মারার হুমকিও দেওয়া শুরু করলো। এরই মাঝে সাইমান, যাকে আপনারা সৌম্য বলে চেনেন, সে পৃথিবীর আলো দেখতে পেল। এভাবে আফিয়ার হুমকিতে পার করলাম কিছু বছর। কিন্তু সৌম্যের যখন 4 কি 5 বছর বয়স, তখন একদিন আফিয়া সেখানে আমাদের সাথে সরাসরি একসাথে দেখে ফেলে। রাফিয়া অনেক চেষ্টা করে আমাদের ডিভোর্স করিয়ে নিতে, কিন্তু রোকসানা ডিভোর্স দেওয়া আমার পক্ষে কসমিকালেও সম্ভব না। কাউকে কিছু শোনায়নি সে, আপনাদেরও না। আমার পরিবারে শুধু বাবা ছাড়া কেউ ছিল না, তাই শুনলেও আফিয়ার তাতে যায় আসে না। এরকম শুরু হয়ে যায় আমার উপর তার অমানবিক অত্যাচার। আমাকে মানসিক প্রেসার দিয়ে যাচ্ছিল। ততদিনে কৈলাসও অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 12-13 বছর। আফিয়া আমার বাড়ির কাউকে জানায়নি। আমিও অবাক হয়েছিলাম, এত হুলস্থুল করা মেয়েটা এত বড় সত্যটা চেপে গেল। কিন্তু ভাবিনি এই ক্রোধে আফিয়া কৈলাসকে সাথে নিয়ে রোকসানাকে হত্যা করিয়ে ফেলবে। সে হয়তো এরকম কিছুই ভেবে রেখেছিল, তাই কাউকে শোনায়নি। ঝড়ের রাত ছিল ওই দিন, নদীর তীরে থাকা সেফ নয়, তাই রোকসানাকে সেফ জায়গাতে নিতে এসেছিলাম। কিন্তু ভাবিনি ওই দিনেই আমার প্রিয়তমা স্ত্রীর শেষ দিন, শেষ রাত। গলা টিপে হত্যা করেছিল আমার রোকসানাকে। মৃত্যুর যন্ত্রণায় কাতরা ছিল রোকসানা। নিজের চোখে দেখেছিলাম এক নির্মম হত্যাকাণ্ড। সৌম্য সব নিজের চোখে দেখেছিল। ওর মুখ চেপে দাঁড়িয়েছিলাম আমি আড়ালে। বারবার চিৎকার করে মায়ের কাছে যেতে চেয়েছিল ও। দ্রুত কি করব বুঝে উঠতে না পেরে সৌম্যকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। অনেক হাতে পায়ে ধরে আমার ছেলেটাকে ওদের হাত থেকে বাঁচিয়ে দূরে কোথাও রেখে আসি। নিজের প্রথম স্ত্রীর এভাবে মৃত্যুটা মেনে নিতে পারিনি, কিন্তু কাকে পুলিশে দিতাম? কৈলাস তো আমারই ছেলে ছিল, প্রমাণও ছিল না আমার কাছে, তাই এতদিন চুপ করেছিলাম। সৌম্যের খোঁজ নেওনি, শুধু যদি আফিয়া জানে হয়তো তাকেও মেরে দিবে এটার ভয়ে। আমি অসহায় ছিলাম, পরিস্থিতিটা একদম অন্যরকম ছিল। আমি এতটুকু জানতাম আমার ছেলেটা অনেক কষ্ট করে মানুষ হচ্ছে। সবসময় এই দোয়াই করতাম যেন আমার এই ছেলেটা যেন মানুষের মতে মানুষ হয়। রোকসানা আমার প্রথম ভালোবাসা ছিল, তাকে আজও ভুলতে পারিনি, না কখনো ভুলবো।
কৈলাসের বিগড়ে যাওয়ার পিছনে দায়ী তার মা। কখনো শাসন করেনি, আমাকেও করতে দেয়নি, তাই আজ এই পরিণতি হলো। তপ্ত নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সৌম্যের কাছে মাপও চাইলেন। ওনার জন্যই সৌম্যকে এতটা কষ্ট করতে হয়েছে। নিতুর চোখে পানি টলমল করছে। সৌম্য নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে আফিয়া দেওয়ানের সামনে দাঁড়িয়ে পড়ল। আমার জন্ম পরিচয় জানতে চেয়েছিলেন না, আজ তো জানিয়েই দিলাম। বাবা মার পরিবার ছাড়া একা একটা সন্তান বেড়ে ওঠা কতটা কষ্টের আপনি জানেন? কতটা স্ট্রাগল করে আমি এই অবধি এসেছি? হয়তো জানবেন না, কারণ আপনার সন্তান তো ভালো করেই মানুষ হয়েছে, অভাবে বড় হতে হয়নি তাদের, তাই কষ্টটা বোঝার ক্ষমতাও নেই আপনার। ওইটুকুন একটা ছেলে মা ছাড়া একা একা অচেনা জায়গায় দিন রাত কি করে কাটিয়েছে আপনার কোনো আইডিয়া আছে? সব জায়গায় মাকে খুঁজতাম, তৃষ্ণার্থ দেহটা নিয়ে ছোট দুটো পা দিয়ে চারিদিকে ঘুরে বেড়াতাম। দুনিয়াটা আমার কাছে বিষাদময় হয়ে গিয়েছিল। দুনিয়াতে সবাই খারাপ হয় না, কিছু ভালো মানুষও আছে, তাই আমার কষ্টটা কিছু হলেও লাঘব হয়, তাই পড়াশোনাটা করতে পেরেছিলাম। যাক সেসব কথা, আপনাকে বলে লাভ নেই। ধীরে ধীরে বড় হয়ে বাবার খোঁজ করতে গিয়ে একে একে আপনাদের সব কিছু জানতে পারি। আপনার ছেলেকে তো উপযুক্ত শাস্তি দিতে পারলাম, তবে আপনাকে এখনো সহ্য করছি কেন জানেন? আপনার আরও একটা সন্তান আছে, তাকে অন্তত এখন মানুষের মতো মানুষ করুন। আমি চাই না আমার মতো আর কোনো সন্তান মা ছাড়া হোক। একটা সুযোগ দিচ্ছি আপনাকে, যদি না শুধরাতে পারেন, ট্রাস্ট মি, তাহলে আপনার গুণধর ছেলের কাছে পাঠানোর ব্যবস্থা করব। আফিয়া বেগম এবার সত্যি সত্যিই কাঁদছেন। এত কিছুর পরও যে সমতাকে ছাড় দিয়েছে, এটাই অনেক। কি করবেন উনি ভেবে পাচ্ছেন না। সবার সামনে কি করে মুখ দেখাবেন। অস্বীকারও করেছিলেন, কিন্তু নিজের স্বামী যেভাবেই সবাইকে সত্যিটা বলেছে, সেখানে উনি অপরাধ স্বীকার না করে যাবেন কোথায়? কাশফি সেসব কিছু জানতো না। বিস্ময়ে তাকিয়ে আছে নিজের মা বাবার দিকে। আদ্রিস দেওয়ান নিজের বোনের এত অধপতন মেনে নিতে বেশ বেগ পেতে হচ্ছে। আফিয়া দেওয়ান সবার কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে আর কিছু বললেন না। নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে সৌম্যের কাছে ক্ষমা পাওয়াটা ওনার কাছে চাঁদ হাতে পাওয়ার সমান। মেনে নিলেন ভাগ্যটা। তবে এত সহজে মানুষ পরিবর্তন হয়? ধীরে ধীরে অনেক দিনের প্রচেষ্টায় নিজেকে শুধরে নিতে হয়। সাদমান মির্জা সম্পূর্ণ চেষ্টা করবেন স্ত্রীর সন্তানকে ভালো করতে। সৌম্যের প্রতি তিনিও তো কম অবিচার করেনি। এখন যখন সুযোগ পেয়েছেন, নিশ্চয় নিজের অপরাধের ভারটা একটু হালকা করবেন। সন্তানের কাছে ক্ষমা চাওয়ার মতো সাহসটাও তিনি পাচ্ছেন না। সৌম্য নিজের বাবার পরিস্থিতিটা বুঝতে পেরেছে। তবু কি এত সহজেই অভিমান শেষ হবে? একসঙ্গে অনেকদিন অতিবাহিত করলে এমনি সব ঠিক হয়ে যাবে, নয়তো এই অভিমান কখনো কাটবে না। সৌম্য খুবই হাসি খুশি মনের মানুষ। তার মায়ের মতো হয়েছে সে। সহজেই মিশে যাবে সবার সাথে। পাল্টে যাবে তার ভবিষ্যৎ জীবন, শুধু পাল্টাবে না তার অতীত। সৌম্য এতক্ষণ বাবা বলে ডাকলো। সাদমান মির্জা দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার মায়ের প্রতি অবিচার তো উনিও কম করেননি। বাঁকা হেসে ঠোঁট আওড়ালো সৌম্য। বাবা, তুমিও আমার মায়ের প্রতি কম অবিচার করনি। এতটাই দুর্বল পুরুষ ছিলে যে আমার মাকে নিয়ে দূরে সংসার করতে পারতে না। প্রথম স্ত্রী হিসেবে সমাজে স্বীকৃতি দিয়ে ঘরে আনতে ক্ষমতা আর টাকার কাছে তুমিও হার মেনে গিয়েছিলে। আজ কত সুন্দর করে অনুনয় বিনয় স্বরে বলছো নিজের স্ত্রী সন্তানকে শুধরে নিবে। তাহলে কি আমার অতীত পাল্টে যাবে? সমস্ত কষ্ট দূর হয়ে যাবে? নাকি আমার মা ফিরে আসবে? শান্তি তো তোমাদের পেতেই হবে। যদি যতটা দরদি ভেবেছো আমায়, আমি ততটা নরম মনের মানুষ। এতক্ষণ হয়তো ওইদিকে আগুন লেগে গেছে। সৌম্য মুচকি হাসলো। মিহু এরিসের কাছে গিয়ে বলল, সৌম্য ভাইয়ার অতীত এত খারাপ ছিল, ওনার মায়ের জন্য আমার খুব কষ্ট লাগছে। ভাইয়াটা না জানি কত কষ্টে বড় হয়েছে। এরিস কিছু বলল না। এরিসের রুমে দাঁড়িয়ে আছে সৌম্য। একটু পর এরিস রুমে প্রবেশ করে।
এসে ভোর কোচকে সম্মুখে বলে, এত সহজে ছেড়ে দিলে? তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ সম্পূর্ণ করবে না? আমার ফুপি যতটা অপরাধ করেছে তার হাজবেন্ডও সমান অপরাধ করেছে। টাকার লোভে যে তিনি পড়েননি এমনটা নয়, নিজের দোষটা চেপে গেছেন। তোমার কি মনে হয় ওরা এত সহজে শুধরে যাবে? স্যার, আমিও আপনার টেকনিক অবলম্বন করেছি। ওই আফিয়া দেওয়ানের বিরুদ্ধে তো কোনো প্রমাণ দিতে পারছিলাম না, তাই ওখানে সমস্ত কথা ফোনে রেকর্ড করে নিয়েছি। আপনার ফুপি ইহকালে অন্তত শুধরাবে না, হয়তো এতক্ষণে অপমানিত হয়ে আগুনের দাবানলে পুড়ছে, আর আমাকে শেষ করার ফয়দা আসছে। শাস্তি তো সবাইকেই পেতে হবে। দুজনেই হাসলো এক রহস্যজনক হাসি। আফিয়া দেওয়ান বাড়িতে এসেই জিনিস ভাঙচুর করছেন, রেগে আছেন খুব নিজের স্বামীর উপর। অপমানে ক্ষিপ্র মেজাজে সম্মুখে একের পর এক গালি দিয়ে যাচ্ছেন। ওখানে শুধু এতক্ষণ নাটক করেছিলেন যে নিজের ভুল বুঝতে পেরেছেন। মানুষ কি এত সহজে বদলায়? মানুষ নিজের চরিত্রকে এত সহজে পাল্টাতে পারে না। তার একমাত্র আদরের ছেলে জেলের ঘানি টানছে, আর তিনি সতীনের ছেলেকে আদর যত্ন করবেন? কখনো না। এদিকে কাশফি লাগাতার বমি করে যাচ্ছে, গলা যেন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তার মায়ের কোনো খেয়াল নেই। রাগে ডিরি করছে আফিয়ার শরীর, পাগলা কুকুরে নেয় ক্ষেপে আছেন তিনি। আমার এত আদরের ছেলেকে মেরে ফেলার ফোন দিয়ে আছে ওই ছেলে। সম্পত্তির ভাগ নিতে এসেছে। সাপটাকে জীবিত ছেড়ে দিয়েই ভুল করেছিলাম, এবার আর কোনো ভুল করব না। আর কিছু করতে হবে না আপনার জন্য কাশ্মীর যাওয়ার টিকিট কেটে ফেলেছি। নিশ্চিন্তে আপনি সেখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। সৌম্য, এরিস আর সাদমান মির্জা দাঁড়িয়ে আছে আফিয়া দেওয়ানের পিছনে। গেট পেরিয়ে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে সকল হুমকিগুলো শুনছিল তারা। অতিরিক্ত রাগের তোপে সেদিকে তার খেয়াল করেনি। কাশফি বমি করতে করতে ক্লান্ত হয়ে ঢলে পড়েছে ড্রয়িং রুমের এক কোণেতে। আফিয়া আমতা করছে, দামাচাপা দিতে চাইছে, কিন্তু সে করে বালি। পুলিশ অলরেডি চলে এসেছে। তারপর আর কি? সময় যেটা ভেবেছিল সেটাই হলো। আফিয়া দেওয়ান ও সাদমান মির্জা নিজের কাজে শাস্তি পেলেন, কারণ সাদমান মির্জা সব দেখো অনেকে প্রশ্রয় দিয়েছে, নয়তো অপরাধীদের দৌরাত্ম পাল্লাতে এভাবে পারত না। সাদমান মির্জা নিজ থেকেই মাথা পেতে নিলেন সে শাস্তি, যদিও ওনার অপরাধের তুলনায় তা খুবই নগণ্য। কাশফি ফ্লোরে পড়ে সব দেখছে, তার পাপের ফল তার পেটে। দুই চোখের পাপড়ি বন্ধ হয়ে আসছে। কিঞ্চিত সময় পর জ্ঞান হারল সে, কিন্তু ভাগ্য আজ এমনই যে তার খেয়াল রাখার মতো কেউ নেই। কথায় আছে রিভেঞ্জ অফ নেচার। এই কথার আরও একটি প্রমাণ এই পরিবার। শহরের বুকে রাত নেমে এসেছে। আজ নিজ হাতে রান্না করেছি মিহু, কারোর জন্য অপেক্ষমান সে। ড্রয়িং রুমে বসে চাদর মুড়িতে টিভি দেখছে সময় কাটাতে। দীর্ঘক্ষণ পরিশ্রম করে ঘমার্ত শরীর নিয়ে নিজ গৃহে ফিরছে এরিস। বর্তমানে বাংলাতে অবস্থান করছে তারা। মিহুকে সৌম্যের সাথে বাংলাতে পাঠিয়ে দিয়ে অফিসের কাজে মনোনিবেশ করেছিল এরিস। ব্ল্যাক স্যুট হাতে, ঘেমে চিপচিপে সাদা শার্টটা খুলে ধীরে ধীরে ছুঁড়ে মারল মিহুর মুখের ওপর। মিহু মুখের উপর থেকে শার্টটা সরিয়ে নাক ছিটকে পড়ল। ছি, এই দুর্গন্ধযুক্ত শার্ট আমার মুখের উপর ফেললেন কেন? অন্য কোথাও রাখতে পারলেন না? ক্লান্ত চোখের চাহনি, শুকনো মুখ মানবের। এরিস ছোপার কাছে গিয়ে মিহুকে দুষ্ট ভঙ্গিতে কোলে তুলে হনহনিয়ে সিঁড়িতে উপরে উঠছে। মিহু অকমর্ষাৎ কাণ্ডে হকচকিয়ে গেল। ঘটনার আশঙ্কিকতা বুঝতে পারার পর এলো পাতারি কিলঘুষি পড়ছে এরিসের বুকে। এরিস আরও শক্ত করে মিহুকে নিজ পক্ষে চেপে ধরেছে। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে। ঝর্ণা থেকে টুপটুপ করে পানি পড়ছে দুই মানবী শরীরে, ভিজে জুবুধুবু। শরীরের সাথে লেপটে আছে ভিজে কাপড়। শীত পড়ে যাওয়ায় মিহুর শরীর এই ঠান্ডা পানির গভীর স্পর্শ পেয়ে পরপর কয়েকবার ঝাঁকুনি দিল, কিন্তু এরিসের তাতে কোনো খেয়াল নেই। সে বেশ উপভোগ করছে, মিটাচ্ছে ভালোবাসার তৃষ্ণা। মিহু কাঁপতে কাঁপতে বলল, আমার খুব ঠান্ডা লাগছে, ছাড়ুন আমাকে। আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। একবার তো গোসল করেছি, এখন আবার গোসল করব কেন?
আপনার শাওয়ার নেওয়া প্রয়োজন, আমার নয়। এই রাত দুপুরে কি ভীমরতি ধরেছে আপনার? হুম, ধরেছ তো। অনু নামক ভীমরতি ধরেছে আমাকে, যেই ভীমরতি আজীবন বয়ে বেড়াতে প্রস্তুত এই এরিস। ঘোর লাগা অন্যরকম দৃষ্টি তার। এসের উঁচু লম্বা নাক ভি, ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে মিহুর বাম কপালে। বারবার চোখের পলক ফেলছে মিহু। বুঝে গেছে এখন আর শীত শীত বলে চেঁচালেও কোনো লাভ হবে না। মিহুর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। থ্রি পিসের ওনাটা একটানে খুলে ছুঁড়ে মারল মেঝেতে। ওতে শব্দপণে প্রবল আসক্তি ছড়াচ্ছে। ভালোবাসার গভীরতায় কামড়ের ছাপ ঘাড়ে স্পষ্ট ভাসছে। কেঁপে উঠল মিহু। দুদিন বউ দূরে থাকাই অস্থির মনকে স্থির করছে। খোলা চুলে হোয়াইট শার্ট পরিহিত নগ্ন পা দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখা শীতের তোপে নাক মুখ কুঁচকে বেডে বসে আছে মিহু। মাত্র এরিস্তাকে খাইয়ে দিয়ে রুমের বাহিরে গেছে কিছু একটা করতে। খাবারের প্রশংসা পেয়েছে ব্যাপক, যদিও পারফেক্ট হয়নি, তবে মিহু যে বানিয়েছে এতেই খুশি এরিস। কিছুক্ষণ পর রুমে ঢুকে ব্ল্যাঙ্কেটটা একটানে সরিয়ে ফেল। ব্ল্যাঙ্কেটের স্থান আপাতত মেঝেতে। মিহু হতভম্ব। এমনিতে শীতটাকে কাব করে ফেলেছে, এখন কি না ব্ল্যাঙ্কেটও গায়ে রাখতে পারবে না? নিশ্চয়ই এই লোকের কিছু হয়েছে আজ। এসের শার্টে মিহুর হাঁটু অবধি ঢেকেছে, কিন্তু টেনে হিঁচড়ে হাঁটু অবধি ঢাকতে পারল না। মিহু রাগি রাগি লোক নিয়ে তাকিয়ে আছে এরিসের দিকে। রাগী স্বরে শুধালো, একে তো এই রাতের বেলা গোসল করিয়েছেন, এখন আবার আমাকে জামা কাপড় পরতে দিচ্ছেন না। শীতের প্রকোপে জমে বরফ হয়ে যাচ্ছি। ভালোই ভালোই আমাকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিন, আমি ঘুমাবো। নইলে আজ আপনার সাথে কিন্তু ঝগড়া হবে আমার। বুড়ো কুচকে কপালে চিন্তার ভাঁজ ফেলে এরিস বলল, তুমি যে ঝগড়ুটে মহিলা সেটা আমি জানি। দেখো, আমার মতো নিরীহ মানবের সাথে ঝগড়া করো না। আমি কি আর তোমার সাথে ঝগড়ায় পেরে উঠবো? মিহু বেজায় চটে গেল। কবে ঝগড়া করেছে সে যে তাকে ঝগড়ুটে উপাধিতে ভূষিত করছে? বিছানার উপরে উঠে দাঁড়ালো সে। 6 ফিট মানবের থেকে একটু উঁচু হলো। মিহুর উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। মিহু তর্জনী আঙ্গুল তাক করে বলল, কবে আমি আপনার সাথে ঝগড়া করেছিলাম? ঝগড়ুটে বলছেন আমাকে? আমি ঝগড়া করি? কখনো করেছি আপনার সাথে? এত বড় আমাকে অপবাদ দিলেন। আমার সাথে যেসব কর্মকাণ্ড করছেন, তারপরেও কি কিছু বলবো না? শীতে মারা যাচ্ছি আর আপনি কিনা আমার ফিলিংসটাই বুঝতে চাইছেন না। উল্টো আমাকে বরফের ন্যায় জমাতে উঠে পড়ে লেগেছেন। আমার জায়গায় অন্য কেউ আপনার বউ হলে এতক্ষণে আপনার খবর হয়ে যেত। আমি নেহাতেই ভালো মেয়ে, তাই কিছু বলছি না। শুধু ট্রাউজার পরে বেডের কাছে দাঁড়িয়ে এরিস। উন্মুক্ত পা দুটো হোয়াইট শার্টে বিধ্বংসী রূপী রমণীকে এরিস আপাদমস্তক নজর বোলালো। স্ত্রীর ভেজা চুলে স্নিগ্ধ রূপ দেখলে কি কোনো স্বামী ঝগড়া করার মোটে থাকে? এরিস মনতা মিশ্রিত সুরে বলে, অন্য কেউ আমার বউ হলে কি করতো সেটা তো আমি স্পষ্ট করে বলতে পারছি না, এক্সপেরিয়েন্স তো নেই। তবে তোমার কথা কতটুকু সঙ্গতিপূর্ণ সেটা যাচাই করতে আরও 2-1টা বিয়ে করাই যায়। কি বলো হার্টবিট? তুমি তো জানো আমি কিন্তু একাধিক বউ পুষার ক্ষমতা রাখি। মিহু কাঁদবে নাকি রাগ করবে কিছুই বুঝতে পারছে না। এ কেমন স্বামী তার? অল্প ঝগড়াতে আরেকটা বিয়ে করার প্ল্যান করছে। ধক করে উঠল হৃৎপিণ্ড। কষ্ট হচ্ছে খুব। বুকে ব্যথা অনুভব হয়েছে। কেঁদে ফেলা উপক্রম হচ্ছে, তবু নিজেকে ঠোঁট কামড়িয়ে শান্ত করার চেষ্টায় মত্ত সে। তার ইমোশনাল হয়ে যাওয়াতে অন্যজন যে ঠোঁট কামড়ে হাসি সংবরণ করছে তাতে কোনো নজর নেই। শরীরের কাপড়ের সংকট সেটাও বেমালুম ভুলে গেছে। ক্রুদ্ধ নয়ন দুটি বড় বড় করে দাঁতে দাঁত পিষে পড়ল। আপনি একটা কেন, 1000টা বিয়ে করুন, ক্ষমতা আছে। একাধিক বিয়ে করার রীতিও আছে। তাহলে বসে আছেন কেন? বিয়ের আয়োজন করুন। মেজটা একটু ঠান্ডা করে বলল, ব্ল্যাঙ্কেটটা দিন, আমি ঘুমাবো। বেশি ডিস্টার্ব করলে কিন্তু আমি অন্য রুমে চলে যাব, বলে দিলাম। এসের মুখে কাঠিন্যতার ছাপ স্পষ্ট। আবারও অকমরসাদ কোলে তুলে নিল মিহুকে। মাত্র কি বললাম শুনতে পাননি? অনুমতি দিয়ে দিয়েছি আর একটা বিয়ে করতে, আবার কোলে নিলেন কেন আমায়? তুমি না বললে অন্য রুমে চলে যাবে, তাই তো অন্য রুমে দিয়ে যাচ্ছি।
শুকনো মনে একটু পানি ছিটে পড়েছিল কোলে তোলাই, কিন্তু এই কথা শোনার পর তাণ্ডব শুরু হয়ে গেছে বুকের ভিতরে। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। না পেরে মিহু ফুপিয়ে কেঁদে উঠল। রাগ কাকে দেখাবে, মানুষটাই তো আর তার না। বুকে লুকিয়ে কেঁদে কেটে একাকার। অন্য রুমে নিয়ে এসে একটা টেবিলের উপর বসালো মিহুকে। ঘরটায় শীতের প্রকোপ তেমন একটা নেই। এরিস মিহুর চোখ মুছে দিয়ে কোনো বাক্য ব্যয় না করে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। চুম্বনরত অবস্থায় মগ্ন, দু চোখের পাপড়ি যুগল বন্ধ দুজনের। ধীরে ধীরে দৃঢ় হচ্ছে সেই চুম্বন। কোনো দিকে হুঁশ নেই তার। আশঙ্কিক ব্যথা অনুভব করে মিহু এরিসের নগ্ন পিঠে নখ বসিয়ে গুমকিয়ে উঠল। এরিস ছেড়ে দিল যখন যে জোরে কামড় লেগে গেছে খেয়াল নেই। ঠোঁট পেয়ে খাড়িয়েও পদার্থ পেয়ে পড়ছে মিহুর। পাশ থেকে একটা রুমাল দিয়ে এরিস সেটা মুছে দিল। মিহু চুপচাপ বসে আছে। মিহুর গালের উপর হাত রেখে এরিস নমনীয় স্বরে বোঝালো, হার্টবিট, তুমি কাঁদছিলে কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। এক অনুতেই আমার প্রাণ। আর বিয়ে করে কি করব? বেশি ভাবো তুমি, বোকা মেয়ে। এখানে চুপচাপ বসে থাকবে, কোনো কথা নয়। মিহুর হাতে একটা ফলের বাটি এনে দিল। নগ্ন পা দুটি ঝুলন্ত। এবার মিহু রুমটা ভালো করে দেখলো। এটা একটা আর্ট রুম। বিভিন্ন পেন্টিং আছে এরিসের সাইন করা। তার থেকেও বেশি অবাক হলো 6টা পেন্টিং দেখে। মিহুর ছবি আঁকা এত নিখুঁতভাবে এঁকেছে, চোখ ধাঁধালো একেবারে। নীল প্রজাপতিগুলো মিহু বসে উপভোগ করছে। এই পেন্টিংটা খুব সুন্দর লাগলো মিহুর কাছে। মিহু একটু অস্বস্তি বোধ করছে। আবারও শার্ট টেনে নামাতে চাইছিল হোয়াইট কালারের টেবিলটা থেকে, কিন্তু এস নামতে দিল না। জান, একদম নেমো না। ফলগুলো খেয়ে নাও। আমি আজ স্বচক্ষে দেখে দেখে ক্যানভাসে রং তুলি দিয়ে তোমায় রাঙাবো। কিন্তু এই শার্টে শার্টেই তোমাকে একদম পারফেক্ট লাগছে। আমার সামনে তুমি লজ্জা পাচ্ছ? তোমার কিছু কি দেখার বাকি আছে আমার? লজ্জে মাথা নুয়ে শার্ট আরও টেনে ধরল। কান দিয়ে যেন গরম ধোয়া নির্গত হচ্ছে। কি নির্লজ্জ লোক। এস অমায়িক হেসে রং তুলির ক্যানভাসে সাজাতে শুরু করলো তার প্রিয়তমাকে। মিহু স্ট্রবেরি খাচ্ছে বসে বসে, কিন্তু সে সুখের মুহূর্তে বেশি দীর্ঘ হলো না। কুদৃষ্টি পড়ল সুখময় ভালোবাসার আদান প্রদানে। কারোর একটা কালো ছায়া মিহুর চোখে আবারও ভেসে উঠল জানালার গ্লাসের বাহিরে। মিহুর দৃষ্টি অনুসরণ করে চোখ পড়ল সেদিকটাতে। সঙ্গে সঙ্গে মাথা জড়াও দিয়ে উঠছে এরিস। ছুটে গেল সেই আগন্তুকের পিছনে। কিছুক্ষণ ছোটাছুটি পর সাদের আগন্তুকের সাথে এক প্রকার যুদ্ধ হলো এরিসের। জোর জবরদস্তি শুরু হয়ে গেল। নাক দিয়ে রক্ত বের হচ্ছে এরিসের। কেউ কারো থেকে ফাইটে কম যাচ্ছে না। সাদের সিঁড়ির কাছে ছিল বলে সোজা সাদে এসে পড়েছে আগন্তুক। এসকে বারবার সাদের কিনারে থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছে। মিহুকে এরিস আসতে মানা করেছে, তবু সে রুম থেকে দ্রুত হাতের কাছে একটা স্কার্ট পরে দৌড় দিল তাদের পিছনে। ভয়ে নাজেহাল অবস্থা, হার্টবিট তর্ক করে বেড়ে গেছে, মস্তিষ্ক শূন্য। সাদে এখনো পৌঁছায়নি সে। অপরিচিত ব্যক্তিটির এক হাতে ক্যামেরা, অন্য হাতে ছুরি দিয়ে আঘাত করতে চাইছে এরিস। প্রতিঘাত করতে চাইলে হাত কেটে রক্তের বোনা বয়ে যাচ্ছে। কে পাঠিয়েছে বারবার জিজ্ঞেস করলো, কোনো উত্তর আসছে না আগন্তুকের মুখ থেকে। বং বিশ্রী গালি দিচ্ছে এরিসকে। অতিরিক্ত রাগে এরিস ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে এরিস। ছুরিটা কেড়ে নিয়ে অজানা ব্যক্তিকে মেঝেতে ফেলে বুকে একাধারে ভয়ঙ্করভাবে ছুরি চালাতে লাগলো। একের পর এক খুব অজানা ব্যক্তিটির রক্তে মাখামাখি ছাদ। দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবার পরও এসে রাগ যেন কমছে না। এসে চোখ মুখ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে এই মুহূর্তে। অসম্ভব লাল মুখশ্রী, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালের রগগুলো স্পষ্ট ফুলে দৃশ্যমান। অনেক কষ্টে নিজ সত্তাকে সংবরণ করার চেষ্টা করছে। কিয়ৎক্ষণ পর কিছু একটা ভেবে অদূরে সাদের দরজার ওখানে তাকাতে দেখল মিহু ঢলে পড়েছে মেঝেতে। এতক্ষণ তার স্বয়ংবিদ ফিরে এলো। দৌড়ে গিয়ে মিহুর মাথাটা কোলে তুলে নিল। অপ্রত্যাশিত নৃশংস কিছু দেখে মিহু জ্ঞান হারিয়ে ফেলেছে। চিৎকার চেঁচামেচি শুনে গার্ডরাও চলে এসেছে। গার্ডদের বেশেই ওই অজানা ব্যক্তিটি ছিল।
তবে আশ্চর্যের বিষয় এটাই যে ছেলেটাকে দেখে সাধারণ কেউ মনে হয়নি, কারণ চেহারা গঠন বেশ স্মার্ট। তবে এরিসের আপাতত সেসবে কোনো হুঁশ নেই। সে ছুটে চলেছে মিহুকে কোলে নিয়ে। সময় খুব দ্রুত হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে ব্যস্ততা। 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এরিসের ব্যস্ততা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আতিশ দেওয়ান এখন আর অফিসে যান না, সবসময় বাড়িতেই থাকেন। ওই দিন মিহুকে হাসপাতালে দেখে মিহুমা এরিসের বেজায় ক্রুদ্ধ হয়েছিলেন। মিহু জীবনের প্রথম ভয়ানক বর্বরতা দেখে ঘাবড়ে গেছে। বারবার চোখের সামনে ভাসছিল সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট। মিহু ভয়ে তার মাকে আঁকড়ে ধরেছিল। খানিকটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই সুযোগে মিহুর মা এরিসকে শর্ত দিয়েছে যে মিহুর এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ হলেই তবে মিহুকে শ্বশুর বাড়ি পাঠাবেন। মিহু তখন ভয়ে মায়ের সঙ্গ দিয়েছিল। জীবনে এরকম একটি অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হলে যে কেউ ভয় পাবে, ভুলতে পারবে না কিছুতেই। নিজের স্বামীর এই হিংস্র রূপ আগে সে ঘুণাক্ষরেও জানতে পারেনি সে। ওই দিনের রূপটা মনে হলেই মিহুর মধ্যে অজানা ভয় চলে আসে। এসে বোঝানোর চেষ্টা করতেই মিহু আরও ভয় পেত তাকে। তাই মেনে নিল শাশুড়ির শর্ত। অভিমান জমেছে তার মনও। কর্মব্যস্ততায় দুজন দুজনার থেকে অনেক দূরে চলে গেল। আনমনে বসে একসাথে কাটানো দিনগুলির কথাই ভাবছে মিহু। আজ খুব মনে পড়ছে তার। ওই বাড়িতে মাঝে মাঝে যায়, তবে আতিশ দেওয়ানের আবদারে। দিনের বেলায় এরিস থাকে না বলে দেখা হয় না। 2 দিন দেখা হয়েছিল, তবে কেউ কারোর সাথে খুব একটা কথা বলেনি। আজ ফোনটা হাতে নিয়ে অনেকবার কল করতে চেয়েও করতে পারেনি। তবে সংশয় দূর করে ছোট্ট করে একটি মেসেজ পাঠিয়ে দিল। কেমন আছেন? ভালোই কাটছে দিন। ঈশাকে নিয়ে সবে বেশ চিন্তিত। 4 মাস চলছে তার। বমি চাপে পড়ে বেচারি কিছুই খেতে পারে না। আজ শুক্রবার বিকাল 3টা। খোলা আকাশের নিচে বৃক্ষের ছায় হাঁটছে নিতু আর সৌম্য। গায়ে জন শীতের কাপড়। তাদের সম্পর্কটা আগের চেয়ে অনেকটাই গভীর হয়েছে। তবে ঝগড়াটাই বেশি হয়। ভালোবাসা হয়েছে কিনা সেটা নিতু বুঝতে পারে না। ঝগড়া হলেও সারাদিনে অন্তত একবার কথা বলতেই হবে। তবে খুব একটা সময় বের করতে পারে না সৌম্য। এরশার সে দুজনে সমান তালে ব্যস্ত। এতগুলো কোম্পানি কর্মচারী থাকলেও সব তো আর সৎ কর্মচারী হয় না। তার ফাঁক ফোকরে চলছে গোপন কিছুর কাজ। রাস্তার পাশে একটা জলপাই গাছে অনেকগুলো জলপাই ধরেছে। নিতু কিছু একটা নিয়ে রাগ করে মুখ ফুলিয়ে রেখেছে। গাছটার একটা ডাল নিচে হয় জলপাইগুলো সৌম্য লাফ দিয়ে নাগাল পাচ্ছে। সৌম্য জিজ্ঞেস করলো, জলপাই খাবে? নিতু মুখ ফিরিয়ে নিল, কিন্তু মনে মনে সেও চাইছে। সৌম্য একটু ভেবে কয়টা জলপাই পারল। মুখ দিয়ে টক স্বাদ জিহ্বায় পড়লে যেমন অনুভূত হয়, তেমন ঢেকুর দিল। স্বভাবতই মেয়েরা টকের প্রতি দুর্বল। নিতুর দিকে হাত বাড়িয়ে বলে, নাও, এই গাছের জলপাইগুলো অনেক টেস্ট। মান ভেঙে কাঁপা কাঁপা হাতে জলপাইগুলো নিতে যাবে, তৎক্ষণাৎ সৌম্য জলপাই না দিয়ে হাত নিজের দিকে ফিরিয়ে নিয়ে নিজে খাওয়া ধরল। নিতু বেশ অপমানিত হলো। সৌম্য হাঁটতে হাঁটতে জলপাই চিবুচ্ছে আর বলছে, তুমি এত ছোট কেন বলো তো? একটা জলপাইও পেরে খেতে পারো না? মানুষ কখন পেরে দিব? আর এই আশায় বসে থাকো? রাগের মাত্রাটা বেড়ে যায় নিতুর। বেজায় চটে গেল সে। কোমরে হাত গুছিয়ে দাঁড়িয়ে পড়ল। একে তো জলপাই নিজে থেকেই সেধেছেন, নিতে চেয়েছি, তখন আবার ফিরিয়ে নিলেন। আবার আমাকে ছোট বলে অপমানও করছেন। এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছি আমি, আর আমি ছোট নেই। চোখের ডাক্তার দেখান। কেন যে এসেছিলাম, আর কখনো আসবো না। থাকেন আপনি আপনার মতো। এই না পিচ্চি, যেও না, আমি তো মজা করছিলাম। কে বলেছে তুমি ছোট? তুমি অনেক বড়, আমার চেয়েও বড়। না থুকু, আমার ছোট। কী সব আবল তাবল বকছি? যা পারছি তাই বলে নিতুকে আটকাচ্ছে। শক্ত করে নিতুর হাত ধরে রেখেছে সে। মান ভাঙাতে সরি বলতে বলতে মুখে ফেনা উঠে গেল তার। জলপাই কয়টা পেরে তো দিয়েছি, সাথে 2 কেজি জলপাই কিনে রাগ ভাঙাতে ভাঙাতে বাড়ি অবধি পৌঁছে দিল। নিতুর বেশ শান্তি শান্তি ফিল হচ্ছে। নাকানি চুবানি খাওয়াতে পেয়েছি, এটাই অনেক। স্বাধীন অপেক্ষা করেও মিহু তার মেসেজের প্রতিক্রিয়া পেল না। অভিমান শব্দটা যতটা ছোট, তার প্রভাব ততটাই বড়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে, এমনকি কর্মক্ষেত্রের নানা ঘটনায় মান অভিমানে ভারী হয় মানুষের মন।
কখনো তা দীর্ঘস্থায়ী হয় না, বা কখনো এর পরিণাম ভয়ঙ্কর হয়ে যায়। মিউ প্রতিদিন অত শত কষ্ট মনে করে আবার ঘুমিয়ে যায়। আবার সে মানতেও পারে না এরকম একটা কাজ করতে পারে। হয়তো সেটা ভ্রম, নয়তো বাস্তব। কুয়াশায় ঢাকা পুরো শহর। গভীর রাত, অসহ্য শীতল বাতাস, পুরোপুরি শীতকাল চলছে। এই সময় সবাই মোটা ব্ল্যাঙ্কেটের ভিতর নিজেকে গুটিয়ে নিয়ে ঘুমোচ্ছে। মিহু তাই করছে। এটা তাদের নতুন বাড়ি। নিচতলায় রুম নিয়েছে মিহু। বাড়িটি মূলত 4 তলা বিশিষ্ট, গভীর ঘুমে আচ্ছাদিত। আংশিক রুমে ঢুকলো কালো হুডি পরিহিত এক দৃঢ় মানব। চোখে মুখে উৎকণ্ঠা। জুতো জোড়া খটখট শব্দ করছে, কিন্তু মিহুর কোনো হুঁশ নেই। কান্না করতে করতে ঘুমিয়েছে সে। অনেকদিন যাবৎ ঠিকঠাক মতো ঘুম হয়নি, তাই আজ ঘুমটা একটু বেশি গভীর হয়েছে। এই সতর্কতার সহিত পা ফেলে মিহুর কাছে এলো। ব্ল্যাঙ্কেটটা নিঃশব্দে ধীরে ধীরে টান দিয়ে মুখ থেকে সরালো। তন্তার আচ্ছন্ন মায়াবী মুখখানি স্থির হয়ে তাকিয়ে আছে এরিস। নিনিমেষ চাহনি নিবদ্ধ মিহুর একগুচ্ছ চুল লেপ্টে থাকা মুখের উপর। ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে ঘুমানোর তরুণ মুখটা তেল চটচটে হয়ে নিদারুণভাবে সৌন্দর্য বৃদ্ধি করেছে। কতদিন পর এই মুখখানি প্রাণ ভরে দেখছে সে। এস্তার অমসৃণ ঠোঁট চড়া দিয়ে আওড়ালো। কি আছে তোমার মধ্যে যার জন্য এই অধমের হৃদয় একটু স্পর্শ করতে প্রকট ইচ্ছে পোষণ করে, যার জন্য হাহাকার করে এই অধমের বক্ষস্থল? অর্থবিত্তের দারিদ্রতা সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার দারিদ্রতা যে অসহনীয়। আগ্নেয়গিরি লাভার স্ফুলিঙ্গের ন্যায় অন্তর স্পর্শ করে, ঝলসে দেয় ভিতরটা। তা কি তুমি জানো ঘুমন্ত পড়ি? তো নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্য করে হাসলো। একটু জড়িয়ে ধরতেই ইচ্ছে করছে তার, কিন্তু যদি সজাগ হয়ে যায়। দীর্ঘশ্বাস টেনে বিছানায় বসলো। মুখ ভর্তি দাড়ি তার। কর্মব্যস্ততা আর ভালোবাসার ব্যাকুলতায় অনেকটা এলমেলো হয়ে গেছে। জড়তা, সংশয়, অভিমান কোনোটাই এখন তাকে ছুঁতে পারছে না। নিজেকে আর এক মুহূর্ত দূরে রাখতে পারল না। ঠান্ডা ঠোঁট টুটিতে আদর দিতে লাগলো মিহুর সারা মুখে। এক একে অধর যুগল গালে কপালে থুতনিতে বিচন করছে। অধর ছুঁয়ে দিচ্ছে বারবার। সুপ্ত অনুভূতি ক্রমশ জাগ্রত হচ্ছে। মিহু মশা তাড়ানোর মতো হাত নাড়ি গাল চুলকে আবারও ঘুমিয়ে তলিয়ে গেল। এস মৃদু হাসলো। এই মায়াবিনীকে সে রেখে যেতে পারবে? বোধই না। ব্ল্যাঙ্কেট সহ কোলে নিয়ে নিঃশব্দে পা ফেলে নিচে নামছে সে। ভেবেছিল দেখে চলে যাবে, কিন্তু এখন আর এখানে রেখে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। চোখের তৃষ্ণা মেটেনি। এতদিন বহু কষ্টে দূরে থেকেছিল, কিন্তু মিহুর মেসেজটি দেখার পর এরিশার নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কন্ট্রোল করা সম্ভব না। ভালোবাসার মানুষকে সম্পূর্ণ সান্নিধ্যে নিয়ে নিবে আজ, নয়তো ক্ষান্ত হবে না তার এলোমেলো মন। কাছে পাওয়ার তীব্র বাসনা জেগে উঠেছে। মিহুর বাবা লক্ষ্য রাখছে কেউ সজাগ হয়ে যায় কিনা। কি কপাল তার মেয়ের, জামের জন্য এখন এসবও করা লাগছে। এস খুব সাবধানে মিহুকে গাড়িতে বসালো। মিহুর ঘুম আজ খুব গভীর। একটু একটু সজাগ হয়েছিল, স্বপ্ন মনে করে আরামসে ঘুমোচ্ছে। এস গাড়ি স্টার্ট দিল। মিহুকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। মিহুর মাথা তার কোলে। বিড়াল ছানার মতো গুটি সুটি মেরে ঘুমোচ্ছে সে। দেখতে কি নিষ্পাপ লাগছে। এস আনমনে হাসলো। এক হাত মিহুর চুলে বোলাচ্ছে, অন্য হাতে ড্রাইভ করছে। ঘড়ি কাটা জানান দিচ্ছে রাত 3টে বেজে গেছে। রাস্তাঘাট একদম নির্জন রিক্ত। মিহুর ঘুম আর দীর্ঘস্থায়ী হলো না। নরম বেডে শুয়েছিল, আর এখন শক্তি কিছু অনুভব করতেই পিটপিট করে চোখে পা পিচকল খুলছে। ঘুমটা বেশ ভারী হয়েছে। গতকাল ঘুমের ট্যাবলেট খেয়েছিল, তার রেশ বোধহয় এখনও কাটেনি। মধ্যরাতে ঘুম ভেঙে অপ্রত্যাশিত কারোর উপস্থিতি দেখে ফাল মেরে উঠে বসলো। রাস্তার পাশে সোডিয়ামের আলোয় বুঝতে পারছে না ঠিক এটা কে, সে এখানেই বা কেন। মস্তিষ্ক ফাঁকা, কিছুই আসছে না মাথায়। গলা পরিষ্কার করে এসে শুধালো। ভয় পেও না হার্টবিট, তুমি আমার সাথে আছো। মিহুর গোল গোল চোখ জোড়া এবার পুরোটাই খুলে গেল। ব্ল্যাঙ্কেট মুড়িতে এসে মুখের কাছে এসে ভালো করে পরখ করলো এরিসের মুখ। অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরিস। রাস্তার পাশে সোডিয়ামের হলদেটে আলো গাড়ির গ্লাস ভেদ করে খুব একটা ভিতরে প্রবেশ করতে পারছে না।
মিহু সিদ্ধারা সোজা হয়ে গেল। ভাবতেই পারেনি তার এতদিনের অপেক্ষমান মানুষটিকে দেখবে, তবু অনাকাঙ্ক্ষিত স্থানে বসে থেকে নিজের মতো কিছু একটা ভেবে নিল। দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বলল, এত রাতে আমাকে এখানে আনার কারণ? গাড়ি থামালো এরিস, ঘাড় ঘুরিয়ে তাকালো। কারণ লাগবে কেন? আমার বউ, আমার ইচ্ছে, যেখানে খুশি নিয়ে যাব। মাইন্ড ব্লোয়িং টক। কারণ স্পষ্ট করুন। ওকে ডিয়ার। কোনো পূর্বাভাস না দিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। মিহু ঈষৎ ভরকে গেল। গাড়ির বাইরে গেলেন কেন? এত রাতে এখানে আমার ভীষণ ভয় করছে। কথাটা কি এরিসের আদৌ কর্ণপাত হলো বোধহয়, তবে পাত্তা দিল না। হাঁটার গতি ঠিক রেখে ব্ল্যাঙ্কেট সহই মিহুকে কোলে করে পিছনের সিটে নিয়ে গেল। ঠাস করে দরজা লাগানোর জন্য মিহুর পিলে চমকে গেল। এখন কি তাকে মারবে নাকি কারণটা বলবে? কিছুই বুঝতে পারছে না মিহু। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড ধিম ধিম করছে। এসকে বোঝা মিহুর কাম্য নয়। এই ছুরিটা খুলে সামনের সিটে ছুঁড়ে ফেলো। ব্ল্যাঙ্কেটটাও একটানে মিহুর শরীর থেকে সরিয়ে নিচে ফেলে ঝাঁপিয়ে পড়ল মিহুর উপর। ভয় পেয়ে পিছিয়ে গেছে মিহু, দু চোখ বন্ধ করে রেখেছে। এস এক হাতে মিহুর চুলে, অন্য হাত কোমরে পেঁচিয়ে ধরে গলায় মুখ দাবিয়ে দিয়েছে। ঠোঁট ছুঁয়ে দিচ্ছে পুরো গলায়। গাঢ় চুম্বন করছে কৃপা দেশে। চুমু দেওয়ার মাঝে দাঁত বসেও দিচ্ছে। মিহু বুঝতে পারছে না এখন কি করবে, কি করে শান্ত করবে। এসে উন্মাদনা প্রবল আকার ধারণ করেছে ধীরে ধীরে। মিহু ঠোঁট নাড়িয়ে কিছু বলছে, সাথে সাথে ঠোঁট জোড়া নিজ ঠোঁটের ভাঁজে নিয়ে নিল এস। এতদিনের অভিমান অভিযোগ সব ঠোঁটের উপর ছাড়ছে। নিমিষেই কমে যাচ্ছে সকল জড়তা, গুছে যাচ্ছে দ্রুত। দম আটকে আসছে মিহুর, কিন্তু এরিস এখনো ছাড়ছে না তাকে। আশঙ্কিক ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে, নিজের সাথে মিশিয়ে নিয়েছে নরম মেয়েলি শরীর। মিহু ছটফট করছে ছোটার জন্য, না পেরে নখ বসিয়ে দিল এরিসের ঘাড়ে। মিহুর কষ্ট হচ্ছে বুঝতে পেরে সাথে সাথে সরে গেল। স্বয়ংবিদ ফিরে এলো। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বেশি হাঁপাচ্ছে মিহু। আই এম সরি হার্টবিট। তোমার অবহেলা অবজ্ঞা সহ্য করতে পারি না, দম বন্ধ হয়ে আসে আমার। নেক্সট টাইম আমাকে ইগনোর করবে না, আমাকে অবিশ্বাস করবে না, কোশমিন কালেও আমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিবে না। যত ইচ্ছে রাগ করো, তবু আমার সাথে থেকো। আমি যে সাইকো হয়ে যাই, তুমি অবহেলা করবে, এটা আমার জন্য সহ্য করা অসম্ভব। যা খুশি করে ফেলতে পারি ক্রোধে, তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। সকল অভিমান অভিযোগ জড়তা সব কিছু দূরে ঠেলে দিয়ে হঠাৎ জোরে কেঁদে উঠল। মুখ লুকালো প্রিয় পুরুষের বক্ষস্থলে। চোখের এক একটা পানির ফোঁটা এরিসের শার্ট ভিজিয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে কোমল হৃদয়েজ। এসে কোলে বসে আছে মিহু, গভীর আলিঙ্গনে লেপ্টে আছে একে অপরের সাথে। এস বারবার চুমু খাচ্ছে মিহুর কপালে, ছোট বাচ্চাদের মতো আগলে নিল বুকে। কান্না বন্ধ করে মিহুর দুই গালে হাত রাখল এরিস। মিহু দুজনের মুখোমুখি। বৃদ্ধা আঙ্গুল দ্বারা গালের উপর ফোঁটা ফোঁটা পানির বিন্দু মুছিয়ে দিল। দুই জোড়া চোখ একে অপরের দিকে নিবদ্ধ। এতগুলো দিন কি আমাকে একটুও মনে পড়েনি আপনার? ভুলে গিয়েছিলেন আমি মেসেজ দিয়েছি বলে আজ এসেছেন? কথা বলবো না আমি আপনার সাথে? মায়ের দিব কথা না বললে। সারাক্ষণ কথা বলবে, যত ইচ্ছে কথা বলবে, আমি সব শুনবো। এতদিনে ভালোবাসা উথলিয়ে পড়ছে তাই না? খোঁজ নেননি কেমন আছি, একটিবার দেখতেও আসেননি। অপরাধ আপনার জানা সত্ত্বেও আমার রাগ ভাঙাতে আসেননি। কথা বলবো না আপনার সাথে বলেছি যখন বলেছি। মেয়েকে রাগ দেখে মুখ ঘোরালো মিহু। এরিস সিরিয়াস হয়ে গেল। সরি বউ, আমার ভুল হয়েছে, সব দোষ আমার। সমস্ত অপরাধ আমি মাথা পেতে নিলাম। যার শাস্তি দিবে সব মাথা পেতে নেব। বলো আমাকে এখন কি করতে হবে? মিহু চোখ ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকালো। দুষ্টু হেসে গাল ভর্তি দাড়িতে হাত বুলাচ্ছে মিহু। আশঙ্কিক অধর যুগল মিলিয়ে এক কামড় বসিয়ে দিল এরিসের অধরে। এরিস হতবম্ব হতবুদ্ধি। মিহু এরিসের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, প্রতিশোধ নিলাম। একটু আগে আমার সাথে করেছিলেন, এখন আমিও করলাম শোধবোধ। প্রতিশোধ নেওয়া শিখে গেছো? দেখি কতক্ষণ প্রতিশোধ নিতে পারো। এসে মতলব মিহু ভালো মতোই বুঝে গেল। এস বাঁকা এসে এগিয়ে যাচ্ছে। এই না না না, কিছু করবেন না, আমি এমনি মজা করছি।
হঠাৎ গাড়ির জানালায় ঠকঠক আওয়াজে ঘোর কাটে। ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে মিহুর শরীরে ভালোমতো জড়িয়ে দিল এরিস। ফোনটা হাতে নিয়ে কাউকে একটা বার্তা পাঠিয়ে দিল। করাঘাত পারছে। মিহু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো এরিসের দিকে। কিছু হবে না, আমি দেখছি। তুমি ভেতরেই থাকো, একদম বের হবে না। মিহু মাথা ঝাঁকালো। কাচুমাচু হয়ে গাড়ির এক কোণে ঠাঁই নিয়েছে। এস বেরোতেই আপাতমস্তক বড় কালো হুডি পরা লোককে দেখতে পেল। কিছু বুঝে ওঠার আগেই এসে পিঠে শক্ত মোটা লাঠিতে এক ঘা বসিয়ে দিল। ফলস্বরূপ মুখ থুবড়ে পড়ল মাটিতে। এস হঠাৎ চিৎকার করে। মিহু গাড়ির ভিতর থেকেই দেখার চেষ্টা করতে লাগলো কি হয়েছে ওখানে। সোডিয়ামের লাইটেই মৃদু আলোয় এমন কিছু দেখবে আশা করেনি মিহু। অন্তরাত্মা কেঁপে উঠল তার। এস উঠে দাঁড়ালো। দুজনের মধ্যে সমান তালে মারপিট চলছে। হুডির মুখ খোলার চেষ্টা করছে এরিস, কিন্তু পারছে না। হুডির উপর দিয়েই এরিসের শক্ত হাতের মারে নখ ফেটে রক্ত বেরোচ্ছে আগন্তুকের। ওই আগন্তুকের ইশারায় আরও কিছু ছেলে পেলে এলো এরিসকে মারতে। গাড়িতে উঠে বসারও উপায় নেই এরিসের। নীরবকে মনে মনে এরিস গালি দেওয়া শুরু করলো। এস একা এতগুলো ছেলের সাথে পেরে উঠছে না, তবু চেষ্টা করছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে। দুটো ছেলে গাড়ির দরজা খোলার জন্য মরিয়া হয়ে গেছে। হকি স্টিক দিয়ে গাড়ির জানালার গ্লাসগুলো ভেঙে ফেলতে চাইছে। মিহু ভিতর থেকে দ্রুত আটকে দিয়েছে দরজাগুলো। সিট থেকে নেমে নিচে জড়সড় হয়ে বসে আছে। ভয় হচ্ছে তার। হতবুদ্ধি হয়ে গেছে অকস্মাৎ কাণ্ডে। লোকগুলো অকথ্য ভাষায় গালি দিচ্ছে মিহুকে। বিচ্ছিরিভাবে হাসির ঝঙ্কার তুল। নিস্তব্ধ কোলাহলমুক্ত পরিবেশে সেই শব্দ আরও জোরে শোনালো, যা এরিসের রন্ধ্রে রন্ধ্রে ক্রোধের সঞ্চার করছে। ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্তটা মুছে নিল। সাথে সাথে আঘাতপ্রাপ্ত দেহটা নিয়েই পাগলা সারের খেপে গিয়ে একটা হকি স্টিক নিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করছে সবাইকে। কালো হুডি মুখ থেকে সরিয়ে সিগারেট ধরল আগন্তুক। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বাঁকা হাসছে সে। হুডি পরা লোকটি আর কেউ নয়, অনির্বাণ। এস অনির্বাণের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসল। এসকে ধরে ফেল বাকি লোকগুলো। অনির্বাণ হাতে একটা ছুরি নিয়ে ঘোরাতে ঘোরাতে মিহুর দিকে এগিয়ে যাচ্ছে। এস অতিরিক্ত ক্রোধে অকথ্য গালিগালাজ করছে অনির্বাণকে। গাড়ির জানালা দিয়ে হাত ঢুকি দরজাটা খুলে ফেল। মিহু ভয়ে আরো জোরে জোরে কাঁদছে। ব্ল্যাঙ্কেটটা আরো গভীরভাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছে মিহু। অনির্বাণ এক টানে মিহুকে কোলে করে বাইরে এনে গাড়ির উপর বসিয়ে দিল। এসে চোখ মুখ কাঠিন্য রূপ ধারণ করে দাঁতের সাথে দাঁত পিষে অনির্বাণকে হুমকি দিচ্ছে। চোখ মুখ আচানক লাল তার। অনির্বাণ, তুই আমার অনুকে কিছু করবি না। একটা স্পর্শ যদি তাকে করিস, তোকে চিতায় পাঠাতে আমি দুবার ভাববো না। আচ্ছা তাই? এই না না, আমাকে চিতায় পাঠাস না, কারণ তুই আমাকে চিতায় পাঠানোর আগে আমি তোকে কবরে পাঠাবো। অনির্বাণ, তোকে লাস্টবারের মতো সাবধান করছি, অনুর গায়ে হাত দিবি না। তুই কারো বন্ধু হবার যোগ্য নস। বন্ধুত্ব এটা তো তোর একটা চাল মাত্র। সামান্য একাডেমিটা নেওয়ার জন্য তুই আমাকে মারতেও দ্বিধাবোধ করিসনি। এত কাছে থেকেও এতদিন তোর মতো কালসাপকে চিনতে পারিনি। ছি। এরিস থুতু ফেলাই হাসির ঝঙ্কার তুলো অনির্বাণ। পুনঃশত্রুতা মনের ভিতর দাও দাও করে সতেজ হলো। কণ্ঠে ঝাঁজ দাম্ভিকতা নিয়ে বলল, তোর সাথে শুধু একাডেমি নয়, অনেক হিসাব বাকি আছে। এক এক করে শোধ দেবো আজ। তবে তোকে জানাবো কি কি অন্যায় করেছিস তুই আমার সাথে। আফসোস রেখে মরে গেলে আমি তো আর তোর বন্ধু, আমার ভালো লাগবে না, কষ্ট হবে যে আমার। আবারও খিলখিল করে বিশ্রীভাবে হাসছে। মিউ ভয়ে জোরে কাঁদতেও পারছে না। গাড়ির উপরে বসে আছে ব্ল্যাঙ্কেটটাকে শক্ত করে জড়িয়ে রেখে। ব্ল্যাঙ্কেটের একটা অংশ খুলে নিয়ে অনির্বাণ মিহুর গায়ে হাত রাখতেই এস চেনার আগে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ এসের মাথায় শক্ত কিছুর আঘাত পড়ল। অনির্বাণ এখন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে। মাথা ফাটার রক্ত বের হচ্ছে এসের মাথা থেকে। নিজের ভালোবাসার গায়ে কাউকে স্পর্শ করলে খুন করতে চাস, আর আমার ভালোবাসাটাকে
যে তুই গলা টিপে হত্যা করেছিস তার বেলা মনে আছে অরুণিমার কথা? ওকে আমি ভালোবাসতাম আর ও তোকে ভালোবাসতো। আমার আর অরুণিমার জন্মস্থান দুজনেরই শিলিগুড়ি। তোকে ভালোবেসে মৃত্যুকে আপন করে নিয়েছিল ও। একতরফা তোকে পাগলের মতো ভালোবাসতো। আমার সহ্য হতো না তখন। তোর সাথে বন্ধুত্বটা করেছিলাম এর জন্য যেন তোকে অরুণিমা থেকে দূরে রাখতে পারি। অরুণিমা আমাকে ভালোবাসতো না। যতই ভালোবাসা নিবেদন করতাম বিনিময় অপমান করত, অবজ্ঞা ছাড়া কিছুই পেতাম না। আমি অরুণিমাকে যে কারণেই হোক নিজের করে পেতে চাইতাম, কিন্তু তোকে ভালোবেসে নিজের প্রাণটাই দিয়ে দিল সে। আমার কি দোষ ছিল বলতো? অনির্বাণ নরম হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু মুহূর্তে পেরোতেই আবারও আগের রূপে ফিরে এলো। এসে কপাল ফেটে রক্ত পড়ছে, যা মিহুর হৃদয়ে রক্তক্ষরণ করছে। অনির্বাণ এসে কাছে যেতে যেতে বলল, তোর অন্যায়ের পরিধি অনেক বড়। আমার ছোট ভাইটাকেও তুই মেরে ফেলেছিস। তোর বাংলোতে সামান্য ফটো তুলতে গিয়েছিল আর তুই তাকে মেরে দিলি। মনে আছে তোর? ইটালির একটা ড্রাগ ডিলারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলি। তিনি আমার বাবা ছিলেন। একে একে আমার ব্যবসাও তুই ঢুকেছিস। হ্যাঁ, বাংলাদেশে আমি এসেছি শুধু নারী পাচার করতে। এখান থেকে মেয়েগুলোকে সোজা উপর মহলে পাচার করতাম, কিন্তু তুই এখনও আমাকে শান্তি দিলি না। তোর নাকটা গলাতেই হলো। কৈলাস আর আসিফ এতদিন আমার হয়েই কাজ করত। কৈলাস কখনো আমাকে দেখেনি, তবে আসিফ দেখে ফেলেছিল, তাই তো সরিয়ে দিলাম। তুই আমার ড্রাগের ব্যবসায়ও হাত ঢুকালি। তোকে ছেড়ে দিলে নিজের সাথেই অন্যায় হয়ে যাবে রে। তোকে জীবিত রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোর জন্য আমার পুরো লাইফটাই হেল হয়ে যাচ্ছে। কি দিয়ে তুই কি রে চাস? চল একটা কাজ করি, তোকে এবারে মারবো না। আগে তোর বউয়ের সাথে একটু রোমান্স করি, তুই সেটা উপভোগ কর, তারপর তোকে কবরে পাঠাবো। তোর তো আবার কুমিরের চামড়া। এতবার মারতে চাইলাম তবুও মরলি না। এবার দেখি বাঁচিস কি করে। তোর পাম ভুমরা যে এখন আমার হাতে। ডেভিলের মতো কথাটা বলে আবারও এসে নাকি ঘুষি দিল। মিহু হাত চেপে ধরেছে মুখে, শুধু মায়া ভরা চাহনি নিক্ষেপ করছে তার প্রিয় পুরুষের উপর। একটানে মিহুর শরীর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিল অনির্বাণ। মিহু দ্রুত তার ঘন চুলগুলো দুভাগ করে সামনে রেখে গাড়ির উপরই উঠে দাঁড়ালো। কি ভেবে যেন একটু হাসলো। নিজের ইজ্জত এভাবে হারানোর চেয়ে একটু প্রতিবাদ করা যাক। অনির্বাণ হাসছে, জানে মিহু কিছু করতে পারবে না। মিহু গাড়ির ছাদের উপর দাঁড়িয়ে একটু দৌড় দিয়ে লাফ দিল পাজোড়া ঠিক অনির্বাণের মুখ বরাবর করে। পায়ের লাথি লাগায় নাক থেকে আবারও গড়গড় করে রক্ত বের হচ্ছে অনির্বাণের। যদিও সেও ব্যথা পেয়েছে, কিন্তু সেটা প্রকাশ করল না। এস ছোটার চেষ্টা করছে, সমস্ত শক্তি দিয়ে প্রতিবাদ করছে, কিন্তু যারা এসকে ধরে রেখেছে সবই বেশ শক্তিশালী। এস পারছে না একা এতগুলোর সাথে আঘাতপ্রাপ্ত দেহটা। মিহুর ধীরে ধীরে যেন প্রাণ ফিরে পাচ্ছে। ও হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু সেসব কেউই পাত্তা দিচ্ছে না। চেঁচাতে চেঁচাতে গলাস্বর ছিঁড়ে যাচ্ছে তার। মিহুকে অনির্বাণ খপ করে ধরে যখনই মিহুর শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, তখনই একটা হর্ন বেজে উঠল। তার পরিকল্পনা আর বাস্তবায়ন হলো না। মুহূর্তেই পুলিশের গাড়ির শব্দ চতুর্দিক ঘিরে ছড়িয়ে পড়েছে। পুলিশ ফোর্স ছড়িয়ে গেছে চারিপাশ, ঘিরে ধরেছে তাকে। কিয়ৎক্ষণ পর কিছু বোঝা ওঠার আগেই অ্যারেস্ট হলো অনির্বাণ। মিহু এক দৌড়ে এসকে জড়িয়ে ধরল। সৌম্য নীরবের সাথে এসেছে। স্যারের অবস্থা দেখে কেঁদে দিল সে। তাকে সাথে আনেনি, তবে ইনফর্ম করেছিল সে কোথায় যাচ্ছে। এসে মনে হয়েছিল সে কেউ তাকে আড়াল থেকে নজরে রাখছে, তাই ফোনে লোকেশন অন করে রেখেছিল। সাথে যখন গাড়ির জানালাতে ঠক ঠক আওয়াজ হয়, তখনই নীরবকে মেসেজটা পাঠিয়ে দেয়। অনির্বাণ ছোটার জন্য ছটফট করতে করতে হিংস্র রূপে বলল, তোকে মেরে তারপরে আমি এখান থেকে যাব। ক্ষান্ত হব না তোর দেহে যতক্ষণ প্রাণ থাকে। কিন্তু সেটা হতে দিলে তো। পুলিশের সামনে এস অনির্বাণকে এলো পাথারি মারতে শুরু করলো। নির্বাণ সৌম্য দুজনে ধরে রেখেছে এরিশকে। তার বইয়ের গায়ে স্পর্শ করার অপরাধী জ্যান্ত পুঁতে ফেলতো নিশ্চিত। শুধু মাথায় আঘাত পাওয়ার কারণে
তখন সে পেরে ওঠেনি। হৃদয়টা ভেঙে গুড়িয়ে যাচ্ছে তার। প্রিয় মানুষের শরীরে অন্য কেউ স্পর্শ করলে কতটা যে কষ্ট হয় তা হয়তো কোনো শব্দগুচ্ছ দিয়ে ব্যাখ্যা করা যায় না। নিয়ে যাওয়া হলো অনির্বাণ ও তার সাথে যুক্ত সকলকে। এত কিছুর পরও নীরবের ফুরফুরে মেজাজ। ভাই তোকে কি বলে যে ধন্যবাদ দিব? কয়টা মাস ধরে এই শালা আমার ঘুম হারাম করে ফেলেছে, কোনো কুলোই পাচ্ছি না একে ধরতে। যাই হোক, অবশেষ একে জেলে পাঠিয়ে দিলাম, এখন আমি বিয়েটা করতে পারবো। দেখ তোরা দুজন কি সুন্দর বিয়ে করে সংসার করছিস, আর আমি এখনও ঠিকঠাক মতো প্রেমটাও করতে পারছি না। অবশেষ সব ঝামেলা শেষ। ধন্যবাদ বন্ধু আমার বিয়েটা তাড়াতাড়ি করানোর সুযোগ করে দেওয়ার জন্য। এস তেরে গেল নীরবের দিকে। শালা, এত দেরি করে আসলি কেন? একটুর জন্য আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। দাঁড়া, করাচ্ছি তোকে বিয়ে। নীরবকে আর পাইকে যান পরাণ ছেড়ে দৌড় দিয়েছে, কারণ একবার তাকে হাতের নাগালে পেলে সব রাগ তার উপর ঝাড়বে এরিস। দ্রুত গাড়িতে উঠে স্টিয়ারিং ঘোরালো সে। জোরে জোরে বলল, এই মুহূর্তে মার খেয়ে শরীর দুর্বল করতে চাচ্ছি না বন্ধু, বিয়ে খুব শীঘ্রই। বিয়ের পর তো অনেক শক্তির ব্যাপার স্যাপার আছে, এখন দুর্বল হয়ে গেলে বউ আমার রাগ করতে পারে। চললাম, টাটা। নীরবের কথা শুনে মিহু হতভম্ব। লজ্জায় পড়ে গেল সে। বন্ধুরা এভাবে ফান করেই থাকে, কিন্তু মিহু এসবে অভ্যস্ত নয়। ভীষণ লজ্জা পেল সে। সমুদ্রের গাড়িতে উঠে বসেছে। ভোর হয়ে গেছে। নির্জন কুয়াশা আচ্ছন্ন রাস্তায় চতুর্দিক ঢাকা। এস মিহুর কাছে আসলো। মিহু কাঁপতে কাঁপতে পা ফেলে এসের কাছে গিয়ে নিজের জামা দিয়ে এরিসের ঠোঁটের উপর চ্যাটচেটে রক্তটা মুছে পায়ের উপর পা ভর করে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। কিছু মুহূর্ত কেটে গেল এভাবে। মিহু সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এস ঠোঁট প্রসারিত করে তৃপ্তিময় হাসলো। মিহুকে জড়িয়ে ধরে পড়ল। বাকি রোমান্সটা না হয় বাড়িতে গিয়েই হবে জান। বিকেলে নিতু আর সৌম্য এতিমখানায় ঘুরতে বের হয়েছিল। আশঙ্কিক বৃষ্টি নামে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। নিতু কখনো এতিমখানা দেখেনি, তাই সৌম্য দেখাতে নিয়ে গিয়েছিল। বেলকনির দরজার এখানে দাঁড়িয়ে নিতু চুল মুছতে ব্যস্ত। সৌম্যকেও টাওয়াল দিয়েছে, কিন্তু সে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কোথায় বউ তাকে আদর করে মাথাটা মুছে দিবে, অপলক তাকিয়ে তার রাগিনী শান্ত স্নিগ্ধ রূপটা দেখবে। তা না, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। এতদিন যাবৎ বিয়ে হয়েছে, হাত ধরে ছাড়া আর কোনো স্পর্শই করতে দেয়নি। এই ছিল তার কপালে। সে তো ভেবেছিল প্রতিদিন নতুন নতুনভাবে প্রেমে পড়বে, কত শত স্মৃতি জমা পড়বে দেওয়ালের কোনায় কোনায়। কিছুই হলো না কপালে। নিতু আর চোখে দেখছে সৌম্য প্যাঁচামুখ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলো না। ঠোঁট কামড়ে হাসলো। সৌম্য মুখ ভার করে নিজে থেকে নিতুর কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে চোখ জোড়া বন্ধ করে রাখলো। আশঙ্কিক স্পর্শে নিতু কেঁপে ওঠে। হৃৎপিণ্ডের ধূপকানি হঠাৎ করে বেড়ে গেছে, হাত কাঁপছে তার। সৌম্য চোখ বন্ধ করে থাকলেও ভিতর ভিতর তারও তোলপাড় হচ্ছে। এক মুহূর্তের জন্য যেন হার্ট মিস করে ফেলেছে সে। হার্টবিট ফাস্ট হয়ে গেছে। মেলি চুলের ঘ্রাণে উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছে। শুভ্র রঙা থ্রি পিস পরনে নিতু, জামার উপরেই পেটে হাত জড়িয়ে রেখেছে সৌম্য। মনে অনেক সাহস নিয়ে নিতুর মুখের সাথে নিজের মুখ স্পর্শ করিয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতির শীতল বাতাসে ক্ষণে ক্ষণে কাঁপছে নিতুর চিকন কোমল হালকা গোলাপি অধর যুগল। মৃদু হাওয়া নাড়িয়ে দিচ্ছে দুই কপত কদপের কায়া। পরিস্থিতি গভীরে চলে যাচ্ছে বুঝতে পেরে আশঙ্কিক নড়েচড়ে উঠে আচমকা সরে গেল নিতু। বিবৃতিকর পরিস্থিতি পড়ল দুজনেই। কাপা গলায় আবারও চুল মুছতে মুছতে পড়ল, মা খেতে ডেকেছে, নিচে আসুন। টাওয়ালটা বেলকনির রশিতে মেলিয়ে দিয়ে ছুটল নিচে যেতে। সৌম্যের দিকে তাকানোর মতো সাহস মনে সঞ্চার করতে পারল না। ভয়ে ভয়ে নিচে চলে গেল। অনভিজ্ঞ ফিলিংসের পরিচয় হলো সৌম্য। কি রিয়াকশন দিতে বুঝতে পারছে না। মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। আর একটু কাছে পেলে কি এমন হতো। এখনই চলে যেতে হলো তার বউটার বিপি করে হাঁটছে নিচে যাওয়ার জন্য। নিতু খেতে খেতে আর চোখে দেখছে সৌম্যকে। সবার সাথে কত হাসি খুশি সে। সায়তো একদম ফ্রি মাইন্ডে মেলামেশা করে সৌম্যের সাথে। সৌরভ ঈশাকে মাছের কাঁটা বেছে দিয়েছে, না হয় ঈশা গলে কাঁটা বিঁধে ফেলে। তাই বইয়ের সেবা যত্নে মশগুল সৌরভ। সৌম্য বারবার নিতুর পায়ে স্লাইড করছে। নিতু হক চুকিয়ে গেল হঠাৎ পায়ে কারোর স্পর্শ পেয়ে। শিওর হতে টেবিলের নিচ দিয়ে দেখে নিল কে সেই মানুষটি। দেখলো স্টুপিডের কাজ করা লোকটি সৌম্য। বাবা, তোমাকে একটু মাংস দিই?
না মা, আর কিছু দিতে হবে না, লাগলে আমি চেয়ে নেব। আপনারাও বসে পড়ুন। আমরা পরে খাবো, তুমি লজ্জা না পেয়ে ভালো করে খাও। এই এই বাড়িকে তোমার নিজের বাড়ি মনে করবে। সৌম্য মনে মনে বলল, নিজের বউটাই তো নিজের করতে পারলাম না, বাকিটা নিজের মনে করব কিভাবে?